আসসালামু আলাইকুম। কোরিয়ান লটারি বিজয়ী শিক্ষার্থীদের জন্য এটা মূলত একটা পরামর্শমূলক ভিডিও। আপনি যদি কোরিয়ান ভাষার লটারি বিজয়ী হয়ে থাকেন অথবা ইপিএস টপিক পরীক্ষা দিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনি দেখতে পারেন। আজকে মূলত আমি আলোচনা করব ইপিএস টপিক পরীক্ষার জন্য টেক্সট বুক থেকে আপনারা কি পড়বেন। টোটাল দুইটা টেক্সট বুক আছে, ইপিএস টপিক টেক্সট বুক 1 এবং ইপিএস টপিক টেক্সট বুক 2। তো এই দুইটা বই থেকে আপনি কি পড়বেন তার আগে আমি আরেকটু পিছনে যেতে চাই। আপনাকে বেসিক থেকে কিছু জিনিস জানতে হবে, কারণ বেসিকের কিছু জিনিস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি শুরুতেই বেসিক নিয়ে একটু আলোচনা করব। বেসিকের সংখ্যা জানতে হবে আপনাকে। কোরিয়ান ভাষায় আপনারা জানেন দুই ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে সাইনো কোরিয়ান আর একটা হচ্ছে পিওর কোরিয়ান। এই দুই ধরনের সংখ্যাই গুরুত্বপূর্ণ, দুইটা সংখ্যাই আপনাকে শিখতে হবে এবং সেটা ভালো করে শিখতে হবে। আপনি সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ানের সংখ্যা যদি পেরে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি এখনও সম্পূর্ণরূপে আয়ত্ত করে না থাকেন তাহলে দ্রুত পড়ে নেবেন। এরপরে আপনাকে জানতে হবে তারিখ 1 থেকে 31 তারিখ পর্যন্ত আপনি মুখস্থ করে ফেলবেন বা পড়ে ফেলবেন, কারণ পরীক্ষায় তারিখ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। সেই সাথে আপনার জানতে হবে দিন বলতে আমি বুঝাচ্ছি সাপ্তাহিক 7 দিনের নাম, শনিবার, রবিবার, সোমবার। তো 7 দিনের নাম আপনি একবার ঠোঁটস্থ করে ফেলবেন। এরপরে আছে মাস, 12 মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 12 মাসের নাম। মূলত এখান থেকে এই তারিখ, দিন, মাস এইগুলো মিলিয়ে ক্যালেন্ডার আসে পরীক্ষায়। মাঝে মাঝে ক্যালেন্ডার থেকে প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসা মানে হচ্ছে 5 মার্কস। যদি আপনি তারিখ, দিন, মাস এগুলো আগেই আয়ত্ত করে থাকেন তাহলে ক্যালেন্ডারের প্রশ্ন ধরতে আপনার কোনো অসুবিধা হবে না, দেখার সাথে সাথে উত্তর ফাইন্ড আউট করা যায়। সুতরাং আপনি তারিখ, দিন, মাস আয়ত্ত করে নেবেন। এরপরে ঘড়ি আছে, ঘড়িরও প্রশ্ন মাঝে মাঝে চলে আসে, হয় ক্যালেন্ডার আসে অথবা ঘড়ি আসে। ঘড়ির টাইম বলার জন্য আপনাকে সংখ্যা পারতে হবে, তারিখ বলার জন্য আপনাকে সংখ্যা পারতে হবে, দিন বলার জন্য সংখ্যার দরকার নেই, মাস বলার জন্য আপনাকে সংখ্যা পারতে হবে। তার মানে হচ্ছে যে এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঘড়ি সলভ করেন আর ক্যালেন্ডার সলভ করেন, সংখ্যা লাগবেই, সংখ্যা ছাড়া তো আর সম্ভব না। এই ঘড়ি ক্যালেন্ডার থেকে কিভাবে প্রশ্ন আসে আমি সেই বিষয়ে খুব দ্রুত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটা টপিক আছে বেসিকের একক থেকেও প্রায় একটা প্রশ্ন আসে। 24-25টা একক আছে যেগুলো পড়লে মোটামুটি একটা প্রশ্ন কমন পাওয়া যায় ইনশাল্লাহ। যদি একক আসে তাহলে গোটা 25 একক আছে, ওইগুলোর ভিতর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো এই জন্য আপনারা এককগুলো পড়ে নেবেন। একক থেকে কিভাবে প্রশ্ন হয় সেই প্যাটার্নটাও আমি আপনাদেরকে দেখাবো। তাহলে মূল কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, বেসিক থেকে সংখ্যা, তারিখ, দিন, মাস, ঘড়ি, ক্যালেন্ডার এবং একক, এই টপিকগুলো আপনার কভার করতে হবে। এইগুলো থেকে প্রায় প্রশ্ন আসে এবং এগুলো খুবই সহজ প্রশ্ন আসে এগুলো থেকে। আর সংখ্যাগুলো জানা থাকলে এগুলো ইজিলি উত্তর দেওয়া যায়। এরপরে আমি চলে যাচ্ছি টেক্সট বুকে দুইটা পার্ট আছে। প্রথম পার্ট বা প্রথম পত্র 1 থেকে 30 পর্যন্ত, অ্যাকচুয়ালি 6 থেকে অধ্যায় শুরু হয়, 1 থেকে 5 অধ্যায় বেসিক, তো 6 থেকে 50 পর্যন্ত এটা ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট ইপিএস টপিক বইটা হচ্ছে 31 থেকে 60 পর্যন্ত, দুইটা পার্ট মিলিয়ে 60টা অধ্যায়। তো আমি এখানে লিখেছি 6 থেকে 50 পর্যন্ত। আপনি এই 6 থেকে 50 পর্যন্ত ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে, ফার্স্ট পার্টে 6 থেকে 30 এবং সেকেন্ড পার্টে 31 থেকে 50, এই 6 থেকে 50 টোটাল অধ্যায় হয় 45টা। এই 45টা অধ্যায় আপনি পড়ে ফেলবেন, একবারে ঠোঁটস্থ করে ফেলবেন। কারণ আপনি যদি টেক্সট বুক ভালো পারেন, যে কোনো ক্যাটাগরির প্রশ্ন যেখান থেকে আসে, যেভাবে আসে, আপনি সেগুলো ধরতে পারবেন এবং সলভ করতে পারবেন। 6 থেকে 50 পর্যন্ত আপনি পড়ে ফেলবেন।
এর মাঝখানে আপনি বাদ দিতে পারেন দুইটা অধ্যায়, একটা 25 আর একটা 40। এই অধ্যায়গুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না। তাহলে 6 থেকে 50 মাঝখান থেকে বাদ দিতে পারেন দুইটা অধ্যায়, টোটাল অধ্যায় হয় তাহলে 43টা। এরপরে আপনি 50-এর পর 51 থেকে 60 পর্যন্ত যে অধ্যায়গুলো আছে 10টা অধ্যায়, এখান থেকে আপনি পড়তে পারেন 54 এবং 59। এই দুইটা অধ্যায় যদি পড়েন তাহলেই মোটামুটি হয়ে যায়। 50-এর পর 51 থেকে 60 10টা অধ্যায় থেকে আপনি দুইটা অধ্যায় পড়লে মোটামুটি কাভার হয়ে যাবে 54 এবং 59। এখানে তাহলে সর্বমোট অধ্যায় হয় কয়টা? 6 থেকে 50। এখানে টোটাল হচ্ছে 45টা অধ্যায়, মাঝখান থেকে আমরা বাদ দিয়েছি দুইটা, তাহলে থাকে 43টা। আর 54 এবং 59 এই দুইটা, 43 আর 2 45টা। এই সর্বমোট 45টা অধ্যায় পড়লে আপনি ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন। মূলত এই সাজেশনটা বা এই অধ্যায়গুলো ফলো করবেন যারা পিছিয়ে আছেন, অথবা যারা সম্পূর্ণ বইগুলো এখনও কমপ্লিট করতে পারেন নাই, শুধুমাত্র ফার্স্ট পার্ট কমপ্লিট করছেন বা সেকেন্ড পার্টে আছেন, তারা আমার এই পরামর্শটা গ্রহণ করতে পারেন। আর যারা ইতিমধ্যে দুইটা বই পড়ে ফেলছেন বা আপনি অনেক এগিয়ে আছেন, তারা একবারে দুইটা বই সব পড়ে ফেলবেন, কোনো কিছু বাদ দেওয়ার দরকার নাই। তাহলে কথা হচ্ছে এই পরামর্শটা যারা পিছিয়ে আছেন তাদের জন্য। ইপিএস টপিক পরীক্ষার জন্য আপনি যদি 45টা অধ্যায় পড়েন তাহলে একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন। তবে এখানে কথা আছে, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে পারা। আপনি শুধু 45টা অধ্যায় পড়বেন তাহলেই হবে না, আপনাকে পারতে হবে। প্রত্যেকটা অধ্যায় ভালো করে ফিনিশিং দিতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করতে হবে, সংব বা মুনহুয়াগুলো ভালো করে শেষ করতে হবে। সহজ কথা হচ্ছে A to Z সম্পূর্ণ ভালোভাবে কমপ্লিট করতে হবে। এরপরে আর একটা প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করেছেন যে কিভাবে একটা অধ্যায় পড়লে ভালো হবে, বা একটা অধ্যায়, এই যে আমি বললাম 45টা অধ্যায়, আপনি 45টা অধ্যায় কিভাবে কাভার করবেন বা একটা অধ্যায় কিভাবে কমপ্লিট করলে ভালো হবে বা আপনি ভালো ফলাফল করতে পারবেন। এখানে আমি সেই বিষয়ে খুব বেশি কথা বলবো না, হয়তো 2-3 মিনিট কথা বলবো। একটা অধ্যায়ের সর্বপ্রথমে আপনি শব্দার্থগুলো ভালো করে আয়ত্ত করে ফেলবেন, একবারে ঠোঁটস্থ করে ফেলবেন শব্দগুলো। আর শব্দগুলো যখন পড়বেন, আপনারা অনেকেই বিভিন্ন শব্দার্থের বই ফলো করেন, কিন্তু যেই সমস্ত শব্দগুলো টেক্সট বুকে আছে, পিকচার দেওয়া আছে, আপনারা জানেন যে টেক্সট বুকের অনেকগুলো শব্দ থাকে যেগুলো পিকচার দেওয়া থাকে, শব্দকোষ 1, শব্দকোষ 2। ওই পিকচারগুলো দেখে দেখে পড়বেন। কেন দেখে দেখে পড়বেন? পরীক্ষায় অনেক সময় পিকচার আসে, এই জন্য অবশ্যই শব্দগুলো পড়ার সময় পিকচার দেখে দেখে পড়বেন। যেগুলো টেক্সট বুকে দেওয়া আছে যেই পিকচারগুলো, আর যেগুলোর জন্য পিকচার নাই ওইগুলো আপনি শব্দার্থের বই থেকে পড়তে পারেন। তাহলে প্রথম স্টেপে শব্দার্থ ঠোঁটস্থ করে ফেলতে হবে একটা অধ্যায়ের। শব্দার্থ পড়ার পরে আপনি ওই অধ্যায়ের গ্রামার বোঝার চেষ্টা করবেন, ওই অধ্যায়ের গ্রামার দেখবেন, ওই অধ্যায়ের গ্রামার পড়বেন। গ্রামার পড়ার পর বা বোঝার পর প্রত্যেকটা গ্রামারের নিচে দেখবেন কিছু শূন্যস্থান থাকে গ্রামার প্র্যাকটিস করার জন্য। মানে আপনি ওই গ্রামারটা কতটুকু বুঝলেন ওই শূন্যস্থানগুলো দিয়ে সেটা যাচাই করতে পারবেন। গ্রামার আয়ত্ত করার পরে প্রত্যেকটা গ্রামারের নিচে যে শূন্যস্থানগুলো দেওয়া থাকে সেইগুলো আপনি সলভ করবেন, সেইগুলো বোঝার চেষ্টা করবেন, সলভ করার চেষ্টা করবেন। একবারে সলভ করতে গেলে হয়তো অনেক কিছুই পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করবেন। নতুন অবস্থায় অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু পারা যায় না, কিন্তু আস্তে আস্তে দেখবেন সব কিছু আপনার আয়ত্তে চলে আসতেছে। তো এরপরে আপনি গ্রামার ধরবেন, গ্রামার শেষ করবেন। গ্রামার শেষ করার পরে আপনি আসবেন সংলাপে বা ডায়লগে। প্রত্যেকটা ডায়লগ আপনি বুঝে বুঝে পড়বেন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন, বুঝে বুঝে পড়বেন। পুরো ডায়লগের থিমটা বোঝার চেষ্টা করবেন, যেখানে কি বলছে, কি আপনাকে জানাইতে চাইছে। ডায়লগটা ভালোভাবে শেষ করার পর ওই ডায়লগের বা ওই সংলাপের লিসেনিং শুনবেন, একাধিকবার লিসেনিং শুনবেন। ডায়লগগুলো আয়ত্ত করার পরে বা ডায়লগগুলো শেখার পরে আপনি বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে লিসেনিং শুনবেন। কানে হেডফোন লাগানো থাকবে আর বইটা সামনে নেবেন, বইটা সামনে নিয়ে লিসেনিং ছেড়ে দিবেন আর লাইনগুলো মিলাবেন। এইভাবে অনেকবার করার পরে আপনি বইটা অফ করবেন, বইটা অফ করে তারপর লিসেনিং ছেড়ে দিবেন।
বইটা অফ করার পরে লিসেনিং ছেড়ে দিলে যদি আপনি বুঝতে পারেন যে লিসেনিংয়ে কী বলতেছে, থিমটা যদি ধরতে পারেন, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি লিসেনিং নাও ধরতে পারেন যে এখানে কী বুঝাতে চাচ্ছে, ডায়লগের থিমটা কি, মূল কথা কি, সেটাও যদি ধরতে পারেন তাহলে বুঝবেন আপনি লিসেনিংয়ে পরিপূর্ণ বা আপনার লিসেনিংয়ের যে লেভেল দরকার সেটা দরকার আছে। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এরা সাধারণত রিডিং পার্টে প্রচুর টাইম দেয়, মানে প্রচুর পড়ে, কিন্তু লিসেনিং শোনে না। লিসেনিং শোনে পরীক্ষার কয়েকদিন আগে থেকে। তাহলে লাভ হইল কি, আপনার রিডিংয়েও 100 মার্কস আর লিসেনিংয়েও 100 মার্কস। তো আপনি যদি রিডিংয়ের সাথে সাথে লিসেনিংটা শেষ না করেন, আপনি তো লিসেনিংয়ে ভালো করতে পারবেন না। আর ওভারঅল ঘুরে ফিরে আপনাদের লিসেনিং পরীক্ষাটা ইজি হয়, এটা সব সময় হয়, আপনাদেরও হবে। লিসেনিংয়ে 100-তে 100 পাওয়া যায় যদি আপনি রেগুলার লিসেনিং শোনেন, কিন্তু রিডিংয়ে 100 পাওয়া সো টাফ। এই জন্য লিসেনিং আপনি যেই দিন যেই অধ্যায় পড়বেন ওই দিন ওই অধ্যায়ের লিসেনিং শেষ করার চেষ্টা করবেন। আর লিসেনিংগুলো তো ছোটো ছোটো, এক একটা লিসেনিং 30 সেকেন্ড, 1 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিটের। আপনি 20 মিনিট শুনলে অনেকবার শুনতে পারবেন। আর লিসেনিং শোনার মতো কি আছে, লিসেনিং শোনার মতো ডায়লগ 1 আছে, ডায়লগ 2 আছে, আর নমুনা প্রশ্ন আছে 10টার মতো। তাহলে আপনি ডায়লগ 1, ডায়লগ 2 এই দুইটার লিসেনিং ভালো করে শুনবেন। নমুনা প্রশ্নগুলো সলভ করলে লিসেনিং ওখানেও প্র্যাকটিস হয়ে যাবে। সহজ কথা হচ্ছে আপনার শুধু পড়লে হবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট, 99% স্টুডেন্ট শুধু পড়াশোনা নিয়ে থাকে, লিসেনিং শোনে না বা পরীক্ষার আগে আগে ধরে। তখন ধরলে তো সব মাথার উপর দিয়ে যাবে। তো পড়ার পাশাপাশি সংলাপ সলভ করার পর, সংলাপ বোঝার পর অবশ্যই লিসেনিং শুনবেন। এরপরে কি করবেন, প্রত্যেকটা অধ্যায়ে কিছু তথ্য আছে বা কিছু সংস্কৃতি আছে। আপনি এই তথ্য এবং সংস্কৃতিগুলো ভালো করে পড়বেন। তথ্য এবং সংস্কৃতি থেকে প্রশ্ন আসবেই, প্যাসেজ আকারে আসে এবং শূন্যস্থান আকারে আসে। মূলত যেই সমস্ত তথ্য বা সংস্কৃতিগুলো ওদের রীতিনীতি রিলেটেড, ওইগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আবার কিছু আছে কাজকর্ম রিলেটেড, সেইগুলোও বেশি আসে। আপনি তথ্য এবং সংস্কৃতি এটা পড়বেন। এরপরে অ্যাকচুয়ালি সব অধ্যায়ের তথ্য বা সংস্কৃতি না পড়লেও হয়। কিছু অধ্যায় আছে যেগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না, এবং কিছু অধ্যায় আছে যেগুলোর তথ্য এবং সংস্কৃতি থেকে প্রশ্ন আসবেই। তো কোন অধ্যায়ের তথ্য পড়তে হবে, কোন অধ্যায় পড়তে হবে না, এই বিষয়ে যদি আপনারা জানতে চান বা এই বিষয়ে আপনাদের পরামর্শ দরকার হয়, আমি আরেকটা ভিডিওতে সেটা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শব্দার্থ, গ্রামার, সংলাপ, এরপরে ধরবেন তথ্য বা সংস্কৃতি। আর 5 নম্বরে ফাইনালি এই 4টা টপিক কভার করার পরে আপনি ধরবেন নমুনা প্রশ্ন। লিসেনিংয়ের কিছু প্রশ্ন আছে, রিডিংয়ের কিছু প্রশ্ন আছে। সাধারণত লিসেনিংয়ে 8-9টা প্রশ্ন থাকে আর রিডিংয়ে 7-8টা প্রশ্ন থাকে। প্রত্যেকটা অধ্যায়ে 15টা থেকে 18টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আপনি সলভ করবেন, আপনি সমাধান করার চেষ্টা করবেন। সমাধান যখন করবেন একবারেই হয়তো সব পারবেন না, আর একবারে পারার কথাও না। একবারে পেরে ফেললে তো আপনার এতদিনে কোরিয়াতে থাকার কথা আর কি। তো একবারে পারবেন না, আপনি দেখবেন কিছু বুঝতেছেন, কিছু বুঝতেছেন না, কিছু পারতেছেন না। এটা নিয়ে আপসেট হবেন না। যেটা পারেন না ওইটা আপাতত স্কিপ করবেন, পরবর্তীতে আবার একটু চেষ্টা করবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। সহজ কথা হচ্ছে এরপরে আপনি লিসেনিং এবং রিডিংয়ের যে নমুনা প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করবেন। 2টা পার্টে, টেক্সট বুক 1 এবং টেক্সট বুক 2 এ অনেকগুলো নমুনা প্রশ্ন দেওয়া আছে। এগুলো যদি আপনি সলভ করেন, মোটামুটি একটা প্রশ্ন ব্যাংক সলভ করা হয়ে যাবে। অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনি প্রশ্নের প্যাটার্ন ধরতে পারবেন, প্রশ্ন কিভাবে আসে বুঝতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে সরাসরি হুবহুব কি এই বই থেকে প্রশ্ন আসবে? হুবহুব হয়তো 2-1টা প্রশ্ন পাবেন, 2-1টা পিকচার পাবেন, কিন্তু হুবহুব না আসলেও এইগুলো থেকেই আসবে, এই রকমই আসবে। মানে প্যাটার্নটা একই রকম থাকবে। মানে যেখান থেকেই আসুক প্রশ্ন, আপনি শব্দার্থের বইয়ে পড়ছেন সাগোয়া মানে আপেল, প্রশ্ন যেখান থেকেই আসুক সাগোয়া মানে তো আপেলই থাকবে, সেটা তো আর কমলা হবে না। সুতরাং আপসেট হওয়ার কারণ নাই। আপনি প্রত্যেকটা অধ্যায় যদি এইভাবে সলভ করেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। কথা হবে পরবর্তী ভিডিওতে।